প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য। আজ আমরা কথা বলবো ডায়াবেটিক রোগীর বিভিন্ন জটিলতা নিয়ে। যারা ডায়াবেটিসে ভুগছেন তারা কোনো না কোনো ক্ষেত্রে তাদের বিভিন্ন অসুবিধা দেখা দিচ্ছে। যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে যে জিনিসটি প্রথমে হয়, আপনার কিডনিতে সমস্যা হয়, আপনার নিউরোপ্যাথি হয়, রেটিনাতে সমস্যা হয়। হয় না কোথায়? চলুন জেনে নেই এই ডায়াবেটিসের কমপ্লিকেশন। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ডায়াবেটিস এবং এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ। 2 জানুয়ারি 1976 সালে শেরপুরে জন্মগ্রহণ করেন। নারায়ণখোলার প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষা জীবন শুরু করে মৃত্যুঞ্জয় স্কুল ময়মনসিংহ থেকে মাধ্যমিক এবং আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন। অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং বারডেম ও বিসিপিএস থেকে উচ্চশিক্ষা লাভ করেন। চাকরি জীবনের শুরু হয় শেরপুর উপস্বাস্থ্য কেন্দ্র দিয়ে, পরবর্তীতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আজীবন স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চান তিনি। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ। আসলে ডায়াবেটিক রোগীদের যে কী কমপ্লিকেশন আপনারা পেয়ে থাকেন? ডায়াবেটিসের জটিলতা, আসলে ডায়াবেটিস কিন্তু শুরুতে খুব বেশি সিমটম থাকে না, দীর্ঘমেয়াদী অনেক জটিলতা রয়েছে। তো জটিলতাগুলো কী রয়েছে সেটা বলার আগে আমি বলি এই জটিলতাগুলো কিন্তু প্রিভেন্টেবল। এই জটিলতা কেন হচ্ছে? এটা প্রিভেন্টেবল তো বটে, এবং কেন হচ্ছে? কেন হচ্ছে যে যদি সুগার অনেক বেশি থাকে, সেই সুগারটা আমাদের যে কোষ, সেই কোষের মধ্যে ঢোকে। অতিরিক্ত সুগার, নর্মাল সুগার কোষের পুষ্টি যোগায়, কিন্তু অতিরিক্ত সুগার সেটা কিন্তু কোষের ড্যামেজ করে। এটা বোঝার দরকার যে সুগার ভরা পেটে 10-এর বেশি আর খালি পেটে 7-এর বেশি যদি থাকে, তাহলে ধীরে ধীরে এই যন্ত্রপাতিগুলো আসলে নষ্ট হতে থাকে, বিকল হয়ে যায় ধীরে ধীরে। আমরা যদি প্রিভেনশনের কথাটা আপনার কাছে একটু শুনতে চাই। অনেকে ভয় পেয়ে যাবে, সেই জন্য শুরুতে আমি বলে নিতে চাচ্ছিলাম যে যে জটিলতাগুলোর ব্যাপারে আমরা আলোচনা করব, সেই প্রত্যেকটা জটিলতাই কিন্তু প্রিভেন্টেবল। চোখের রক্তক্ষরণ এবং মেডিকেল কজ অফ ব্লাইন্ডনেস, যেসব অসুখ বিসুখের কারণে মানুষের যে চক্ষু বিকল হয় অথবা অন্ধত্ব হয়, তার মধ্যে কিন্তু 1 নম্বর কারণ এখন ডায়াবেটিস। এখনকার সময় কিন্তু ডায়াবেটিস নাম্বার 1 কজ সারা পৃথিবীতেই। কিডনি খারাপ হওয়ার, এই যে ডায়ালাইসিস লাগছে, এই যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে, এই যে প্রচণ্ড ব্যয়বহুল যে চিকিৎসা, এটা কিন্তু ডায়াবেটিসের জটিলতার কারণে কিন্তু হচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় যে 30 থেকে 90% কিন্তু পুরুষ শুধুমাত্র ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার কারণে কিন্তু তারা কিন্তু পুরুষত্বহীনতায় ভোগেন। এটা নিয়ে একটু আলোচনা কম হয় এবং রুগীরা অনেক সময় বলতে দ্বিধাদ্বন্দ্ব করে, কিন্তু এটা আলোচনায় উঠে আসা উচিত। তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু প্রিভেন্টেবল, এবং প্রিভেনশনের রাস্তা হচ্ছে যে আপনি ভালো ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন, খালি পেটে 7, ভরা পেটে 10-এর মধ্যে, 3 মাসের গড়ের ডায়াবেটিস 7%-এর মধ্যে রাখবেন, স্মোকিং করবেন না, কোলেস্টেরল প্রেশার কন্ট্রোল করবেন, নিয়মিত হাঁটবেন এবং আপনার চিকিৎসকের সাথে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে নিয়মিত যোগাযোগ করবেন। এই অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট যে ডায়াবেটিসের চিকিৎসার জন্য। ডায়াবেটিস বাংলাদেশে যত মানুষের রয়েছে ডায়াবেটিস, আনফর্চুনেট হচ্ছে 50% মানুষ জানেই না যে আমাদের ডায়াবেটিস রয়েছে, ভেতরে জটিলতা তৈরি করছে। আর যাদের ডায়াবেটিস রয়েছে, আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিস যেহেতু 10-12 সুগার থাকলে সেরকম একটা সিমটম হয় না, তাই না? চোখে খচখচ হলে চট করে ডাক্তারের কাছে যায় মানুষ, পেটের ব্যথা হলে ডাক্তারের কাছে যায়, কিন্তু সুগার বেড়ে থাকলে কিন্তু জটিলতা তৎক্ষণাৎ হয় না বলে মানুষ ডাক্তারের কাছে খুব বেশি এটা যেতে চায় না, অথবা জিনিসটার গুরুত্ব বুঝতে পারে না, যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। তো সেই জায়গাটায় আমরা আসলে কাজ করতে চাই। ডায়াবেটিস জটিলতা যেগুলো রয়েছে, ভয়াবহ জটিলতা, সেগুলো কিন্তু প্রিভেন্টেবল। এবং একটু যদি আমরা অ্যাওয়ারনেস গ্রো করাই যে এটা ডায়াবেটিস কন্ট্রোল করে যে এই লাভ, এই সুবিধা, আমাদের মতো যে মধ্যমায়ের দেশে যে কিডনি খারাপ হলে যে খরচ, এটা করার মতো আমাদের জন্য একটা ওভারবোর্ড কিন্তু অনেকেরই নেই। আমরা যেটা দেখি আসলে ডায়াবেটিক রোগটার নির্ণয় হয় ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে। সে একটা অপারেশন করতে গেছে, তখন ডক্টর তাকে ব্লাড সুগার পরীক্ষাটা করে আনতে বলেছেন, তখন দেখা গেলো তার ব্লাড ডায়াবেটিস আছে, সে কিন্তু জানে না। তো সেক্ষেত্রে মানে তাদেরকে জানানোর জন্য কি করা উচিত? দেখেন, প্রতি বছর আমরা বিশ্ব ডায়াবেটিস দিবস করি, কেমন এই যে অ্যাওয়ারনেস গ্রো করানোটা, জানানোর জন্য হচ্ছে যে হাই রিস্ক গ্রুপ আমরা সিলেক্ট করি, ওকে কার ডায়াবেটিস চেক করার দরকার। 1 নম্বর হচ্ছে যাদের ফ্যামিলিতে আছে, তাদেরকে কোনো সিমটম না থাকলেও তাদেরকে চেক করতে হবে। 40 বছর বয়স হলে ইচ অ্যান্ড এভরিওয়ান শুড বি চেক ফর ডায়াবেটিস। যাদের প্রেগনেন্সিতে আগে কখনো ডায়াবেটিস ছিল তাদের করা উচিত। যার ওজন এবং উচ্চতার অনুপাত বেশি,
সাপোজ কারো ওজন উচ্চতার অনুপাত যদি 23-এর বেশি হয়ে যায়, ওভারওয়েট যারা হয়ে যায়, কেমন ওজনটা একটু বেশি থাকলে তাদের কিন্তু কোনো সিমটম না থাকলেও কিন্তু ডায়াবেটিস চেক করা উচিত। কারো কোনো ভীষণ দুর্বলতা যদি লাগে, সিমটম যদি থাকে, কেমন ঘন ঘন পেশাব হচ্ছে, তারা তো করবেই। তো এই যে স্ক্রিনিংটা আমরা করছি না, হ্যাঁ, সেটাই একটা ইস্যু হয়ে দাঁড়ায় যে ডায়াবেটিসটা ধরতে অনেক সময় লেগে যাচ্ছে। সেজন্য আমরা বলি একটা নির্দিষ্ট ইন্টারভেলে বয়সটা আমার মনে হয় 40 পার হলে অথবা 40-এর আগেও যাদের রিস্ক ফ্যাক্টর রয়েছে, ফ্যামিলিতে যাদের আছে অথবা যারা মোটা আছেন, তাদের কিন্তু কোনো সিমটম না থাকলে কিন্তু স্ক্রিনিং করা উচিত। অন্তত পক্ষে বছরে একবার করে তার ডায়াবেটিস। আপনি ঠিক বলেছেন যে একটা ইয়ারলি চেক আপের মধ্যে কিন্তু ডায়াবেটিসটা থাকাই উচিত। আমরা কিন্তু যেমনটি আপনি বলছেন যে নার্ভ দুর্বলতার কথা আপনি বলছিলেন, যে নিউরোপ্যাথি কথা, আমরা অনেক সময় দেখি যে ডায়াবেটিক রোগীরা তার পায়ে ঘা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে কিন্তু বলতেও পারছে না, সে হয়তো কোথাও ব্যথা পেয়েছে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তার কোনো পেইন হচ্ছে না, সে কিন্তু বুঝতে পারছে না, এবং এটা কিন্তু গ্যাংগ্রিন দিকে চলে, তখন আপনার কিন্তু পা কাটার দিকে যেতে হয়। এই জিনিসগুলো আসলে কি করা উচিত? নন ডায়াবেটিক থেকে ডায়াবেটিকের কিন্তু পা কাটা পড়ার সম্ভাবনা কিন্তু 20 গুণ বেশি। আপনি চিন্তা করতে পারেন 20 গুণ, অনেক বড় একটা নাম্বার। তো সেটার জন্য আমরা যেটা বলি যে ডায়াবেটিক পেশেন্টের 1 নম্বর তো ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, এক। সেকেন্ড হচ্ছে যে প্রতিদিন শোয়ার সময় উনি নিজের পা নিজে এক্সামিন করবেন। একটা আয়না দিয়ে উনি দেখতে পারেন পায়ের তলায় কোনো ক্র্যাক হয়েছে কিনা, কোথাও ঘা হয়েছে কিনা, আঙুলটা চেক করতে হবে রেগুলার। এটা কিন্তু নিজেই উনি করবেন প্রতি রাতে শোয়ার সময়, এটা রুটিন। প্রতি রাতে শোয়ার সময় যেরকম আপনি মুখ ধোন অথবা ইয়ে করেন, সেরকমভাবে পাটাকে আপনাকে প্রতি রাতে দেখতে হবে। সেকেন্ড হচ্ছে এই যে আমরা পায়ের উপর পা তুলে বসি, এই পায়ের উপর পা তুলে বসাটা অ্যাভয়েড করতে হবে, কারণ আমাদের পায়ের নিচে থাকে পপলেটাল আর্টারি। যখন পায়ের উপর পা তুলে বসবো আমরা, তখন আর্টারিটা প্রেশারাইজ চাপ লেগে হয় বন্ধ এবং হয়ে থাকে, সেখানে রক্ত চলাচল অনেক কমতে থাকে। আর একটা বড় কারণ হচ্ছে স্মোকিং। ডায়াবেটিস যদি স্মোক করতে থাকে তাহলে কিন্তু পায়ের রক্তনালীতে চর্বি জমতে থাকে, পায়ের রক্তনালীটা সরু হতে থাকে। এই জিনিসগুলো প্লাস হচ্ছে যে জুতো কেনার একটা ব্যাপার আমি বলি, যে ডায়াবেটিস রোগীর জুতাটা কিন্তু অনেক ফিটিং জুতা হতে হবে, কেমন। যদি খুব টাইট হয়, খুব ঢিলা হয়, তাহলে কিন্তু অসুবিধা হয়। সেজন্য যেটা করতে হয় যে অনেকে চোখা জুতা পরেন, এটা পরা যাবে না। ডায়াবেটিস রোগীর সবসময় ফ্ল্যাট জুতা পরতে হবে, মাথাটা থাকতে হবে ফ্ল্যাট, এরকম চোখা থাকতে পারবে না। আরেকটা হচ্ছে যে জুতাটা কিনতে হবে কখন? জুতা কিনতে হবে বিকেলবেলা, কারণ মানুষের জুতা সকালবেলা, মানুষের পায়ের যে আকারটা, এটা কিন্তু সকালবেলা থাকে অনেক ছোট, কারণ সারা রাত ঘুমায়, পাটা উঁচুতে থাকে, পাটা ছোট থাকে। সেই পাটাই কিন্তু আস্তে আস্তে বিকেলবেলা যত কাজ করতে থাকে, বিকেল সন্ধ্যার দিকে কিন্তু পাটা আস্তে আস্তে একটু একটু পানি জমে, একটু বড় হয়। এটা কিন্তু একদম নর্মাল সব মানুষেরই হয়, সেজন্য ফিজিওলজিক্যাল ব্যাপার। সেজন্য ডায়াবেটিক রোগী অবশ্যই জুতা কিনতে যাবে সন্ধ্যার সময় অথবা তার পায়ের মাপটা যেন যথার্থ হয়। জুতা যখন সে পরবে তার কিন্তু পায়ে, আপনি যেটা বলছিলেন শুরুতে, যে পায়ের সেন্সেশন কম থাকে, উনি বুঝতে পারেন না যে কোনো কিছু বিঁধলো কিনা কোনো। সেজন্য জুতাটা পরার আগে জুতার মধ্যে প্রথমে হাত দিয়ে দেখতে হবে যে কোনো কাকড় রয়েছে কিনা, কোনো কাঠের টুকরা, ইটের টুকরা, কাঁচের টুকরা জুতার মধ্যে রয়ে গেছে কিনা, যেটার উপর পড়লো, অথবা একটা পোকা ভেতরে ঢুকে আছে কিনা। বোধ শক্তি যেহেতু নাই, কিন্তু ড্যামেজ হতে থাকবে হাঁটতে হাঁটতে, কিন্তু বুঝতে পারবেন না উনি। বাসায় এসে জুতা খুলে দেখবে যে ঘা হয়ে গেছে। এগুলো তো আসলে মানে এডুকেশনের প্রয়োজন, হেলথ এডুকেশনের প্রয়োজন। এক্স্যাক্টলি, হেলথ এডুকেশন। আপনি দেখবেন যে সরকারি হাসপাতালগুলিতে কিন্তু হেলথ এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে। এখন স্বাস্থ্য অধিদপ্তর অনেক ভালো কাজ করছেন। আমি খুব অবাক হয়েছি যখন জেলা হাসপাতালে কাজ করলাম, হঠাৎ করে দেখি ঢোল করতাল নিয়ে একদল মানুষ চলে আসলো। এরা স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমের অংশ। এরা বিভিন্ন রকম গান গেয়ে, ছড়া বলে কিন্তু পেশেন্টদেরকে জড়ো করে, মানে হেলথ রিলেটেড যে অ্যাওয়ারনেসগুলো করছে। কিন্তু এই কাজগুলো কিন্তু চলছে। যার ডায়াবেটিস আনকন্ট্রোল, নিয়ন্ত্রণে নাই, তার কিডনিটা ড্যামেজ হওয়া, বা আপনি বলছিলেন যে ডায়ালিসিস কথা আলটিমেটলি দিকে চলে যায়, সেটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? সাধারণ কথা থেকে আসি। 1 নম্বর হচ্ছে স্মোকিং করবে না ডায়াবেটিক রোগী। স্মোকিং করলে কিন্তু ডায়াবেটিস রোগীর কিডনির যে আয়ুটা, সেটা কমপক্ষে 5 বছর কমে যাবে, একদম সোজা হিসাব। সেকেন্ড হচ্ছে যে কামরাঙ্গা খাবে না, কারণ কামরাঙ্গার মধ্যে কিছু কেমিক্যালস থাকে যেটা কিডনিকে ড্যামেজ করে। অনেকে দেশি ফলের দিকে একটা ঝুঁকি, আমরা বলি যে দেশি ফলগুলো খাবেন, কিন্তু কামরাঙ্গাটা এক্সেপশনাল। এর মধ্যে কিন্তু বিষাক্ত পদার্থ থাকে যেটা খাওয়া উচিত নয়, কিডনি ড্যামেজ করে। তো এইগুলো অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড হচ্ছে যে পানি খেতে হবে যথেষ্ট পরিমাণে। অনেকে অনেক কম পানি খায়, আবার অনেকে অনেক বেশি পানি খায়। কেমন একটা নির্দিষ্ট পরিমাণ 2 থেকে 3 লিটার পানি তাকে খেতে হবে। সেকেন্ড হচ্ছে ব্যথার ওষুধ খাওয়া থেকে তাকে বিরত থাকতে হবে, স্পেশালি NSAID গ্রুপ যেগুলোকে আমরা বলি, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন ইত্যাদি ধরনের যে ব্যথার ওষুধগুলো রয়েছে অ্যাভয়েড করতে হবে। প্যারাসিটামল, সিম্পল প্যারাসিটামল ব্যথা হলে খেতে হবে। যেমন আর ডায়াবেটিসের কন্ট্রোল তো আমরা বললাম যে খালি পেটে 7, ভরা পেটে 10-এর মধ্যে কারো যদি ডায়াবেটিস না থাকে, তাহলে কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিডনিটা ড্যামেজ হতে থাকে। কিন্তু
ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটার কোনো চিকিৎসা নাই কিন্তু, সেজন্য প্রিভেনশন যেটা আপনি বলছিলেন কেমন, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কিডনিটা ড্যামেজ হওয়ার আগেই আপনাকে আটকাইতে হবে। এবার আমাদের দেশের মানুষের একটা অনীহা আছে ইনসুলিন নেওয়ার ব্যাপারে, সেই পয়েন্টটা আপনি যদি বলতেন। ইউকেপিডিয়া স্টাডি, সারা পৃথিবীর সবথেকে বড় ডায়াবেটিসের স্টাডি যেটা দেখিয়েছে, সেখানে দেখিয়েছে যে 6 বছর পার হওয়ার পরে একজন ডায়াবেটিক রুগীর ডায়াবেটিসের বয়স 6 বছর পার হওয়ার পরে 50% ডায়াবেটিক রুগী কিন্তু ট্যাবলেটে আর কন্ট্রোল থাকবে না। আপনি যত ভালোই ওষুধ দেন, যত দামি ওষুধ দেন, যত অনেক ওষুধ কম্বিনেশন করে দেন, 50% মানুষের কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল থাকবে না ট্যাবলেটে। ওই সময়টা আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি, তাকে যদি কনভিন্স না করতে পারি যে হ্যাঁ এখন আপনার ইনসুলিন নেওয়ার সময় এসছে, আপনি দেরি করবেন না, তাহলে কিন্তু এই প্রবলেমটা হয়ে যায়। এবং ইনসুলিন নেওয়ার ব্যাপারে অনীহা সবারই রয়েছে, তার কারণও রয়েছে। আগে যে ইনসুলিনগুলো ছিল সেটা হচ্ছে সিরিঞ্জের মধ্যে ইনসুলিন ছিল, পেইনফুল ছিল, কিন্তু এখন তো পেন ডিভাইস চলে এসছে, সে কারণে পেইন কিন্তু অনেক কমে গেছে। জুভেনাল ডায়াবেটিস, যেটা আপনাদের ভাষায় বলেন যে শিশুদেরও কিন্তু ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেকটা মানে অবাকই হয়ে যাই, বা আমাদের অনেকেই বলে যে না এই বাচ্চা বয়সে কেন ডায়াবেটিস। জন্মের পর থেকে প্রথম 6 মাসের মধ্যে এক ধরনের ডায়াবেটিস হয়, যেটাকে আমরা নিওনেটাল ডায়াবেটিস বলি। 6 মাস বয়স থেকে 20-30 বছর পর্যন্ত একটা ডায়াবেটিস হয়, সেটা টাইপ 1 ডায়াবেটিস বলি। এই যে টাইপ 1 ডায়াবেটিসটা আপনি বললেন, সেটা কিন্তু টোটালি ইনসুলিন ডিপেন্ডেন্ট, তাকে ট্যাবলেট দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ তার ইনসুলিন তৈরি করার ক্ষমতা কমপ্লিটলি নষ্ট হয়ে যায় টাইপ 1 ডায়াবেটিস যারা। এটা আমাদের দেশে ফর্চুনেটলি মাত্র 3-5% ডায়াবেটিক রোগী হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। সেজন্য আসলে আমাদের ওই দিকটা অত চিন্তা করতে হয় না, শিশুদের যে ডায়াবেটিসটা এটা কমই হয়, কিন্তু যাদের হয় তাদেরকে কিন্তু বেশিরভাগই আসলে টাইপ 1 হয়ে যায় এবং তাদের ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে শিশুরাও কিন্তু এখন মোটা হয়ে যাচ্ছে। মোটা হয়ে যাওয়ার কারণে বড়দের যে ডায়াবেটিসটা, টাইপ 2 ডায়াবেটিসটা, এটা কিন্তু শিশুদেরও হচ্ছে। 12 বছর 14 বছর বয়সে দেখবেন যে এত মোটা বাচ্চা, কেমন এক্সারসাইজ করার সুযোগ নাই অথবা করছে না, খাওয়া দাওয়া করছে, টিভি দেখছে, মোবাইল চালাচ্ছে এবং মোটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ফাস্টফুড খাচ্ছে, টাইপ 2 ডায়াবেটিস হয়ে যাচ্ছে। বড়দের যে ডায়াবেটিস, আগে যেটা বলতাম বুড়োদের ডায়াবেটিস, সেটা এখন বাচ্চাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে। সেসব ক্ষেত্রে আসলে ট্যাবলেট দেওয়ার সুযোগ রয়েছে। এটা আমাদের কিছু পরীক্ষা আছে, এটা আগে বাংলাদেশে হতো না, কিন্তু এখন অনেক উন্নত হচ্ছে চিকিৎসা। এবং আমি গর্বের সাথে বলতে পারি যে এখন আপনি আমেরিকা, সিঙ্গাপুরে যে ডায়াবেটিসের চিকিৎসা হয়, প্রত্যেকটা স্টেপ কিন্তু বাংলাদেশে এখন রয়েছে, মানে আন্তর্জাতিক মানে যে আন্তর্জাতিক মানের এবং আধুনিক যত চিকিৎসা রয়েছে সারা পৃথিবীতে, ইনসুলিন পাম্প থেকে শুরু করে এভরিথিং বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। অনেকে ইনসুলিন নেওয়ার পরে কেউ বলে যে সে হাইপোগ্লাইসেমিয়া বা তার ঘাম ঝরছে, তার মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এমনটি হয়। হাইপোগ্লাইসেমিয়া যেটাকে বলি আমরা, এটা ইনসুলিন অথবা বড়ি দুটোতেই কিন্তু হতে পারে। তো আপনি ইনসুলিন যদি নেন এবং ইনসুলিন নেওয়ার পরে যদি আপনার খাবার খেতে যদি দেরি হয়, আমাদের একটা গবেষণা রয়েছে বাংলাদেশেই, যেখানে দেখিয়েছে যে শতকরা 80% লোক যারা হাসপাতালে ভর্তি হয়, ডায়াবেটিস নীল হয়ে গিয়ে, হাইপো হয়ে গিয়ে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি যারা হয়, তাদের শতকরা 80% হচ্ছে আইদার খাবার খেতে দেরি করেছে, অথবা কম খেয়েছে, অথবা ওই বেলার খাবারটা টোটালি মিস হয়ে গেছে। শতকরা 80% মানুষ কিন্তু হাইপো হচ্ছে শুধু এই কারণে, ইনসুলিন নেওয়ার কারণে না, খাবার খেতে দেরি করার কারণে অথবা কম খাওয়ার কারণে কিন্তু হাইপো হয়ে ভর্তি হয়। সেটা আমাদের গবেষণা রয়েছে বাংলাদেশে। তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? মানে সেক্ষেত্রে তাকে 6 বেলা করে খাবার খেতে হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3 বেলা খাবারের সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার খেলো, 11টা হালকা নাস্তা, বিকেল 5টায় হালকা নাস্তা, রাতে বিছানায় যাওয়ার সময় একটা হালকা নাস্তা। এই 6 বেলা খাবারটাকে যদি আমরা ভাগ করে নেই, তাহলে কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা। কিন্তু এখানে তো আপনার ডায়াবেটিসের চিকিৎসার শুরুতেই কিন্তু আপনারা বলেন যে ডায়েট কন্ট্রোল, অনেকের ধারণা আছে যে খাওয়া যাবে না, দুবেলা রুটি, একবেলা ভাত বা এরকম একটা কথা বলা হয়। তো সেই ডায়েট কন্ট্রোলের তাহলে এখানটা সে কি করে? ডায়েট কন্ট্রোল মানে কিন্তু কম খাওয়া সেটা না, কিন্তু ডায়েট কন্ট্রোল মানে পরিমিত খাওয়া। কোনো পেশেন্টকে আছে যাদেরকে আমরা সে যা খায় তার থেকে আমরা দ্বিগুণ খেতে বলি। যেমন আমাদের পেশেন্ট অনেক ইমার্সিটেড অবস্থায় ভর্তি হয়, একদম ডায়াবেটিসে শুকিয়ে গেছে এমন অবস্থা ভর্তি হয়, তাদেরকে আমরা ডাবল ডায়েট লিখে দিই। কেমন? তার মানে ডায়েট, ওইটাই তার ডায়েট কন্ট্রোল। ডায়েট কন্ট্রোল মানে কিন্তু মানে খাদ্য কমিয়ে দেওয়া না, তাকে সুষম খাদ্যটা এনশিওর করা। যে অনেক মোটা আছে তাদেরকে কমিয়ে দিব, যে অনেক চিকন আছে তাদেরকে একটু বাড়িয়ে দিব, যার নর্মাল ওয়েট আছে তাকে আমরা মেনটেন্যান্স ডায়েট দিব। কেমন? এবং এই ডায়েটটাকে মানে স্প্রেড করে দেয় 24 ঘন্টায়, এটাই হচ্ছে আমাদের কাজ। কেমন? তাহলে আসলে আইডিয়াল সময়টা কখন, মানে কখন ইনসুলিন নিতে হবে, কখন খেতে হবে? কেউ আছে ইনসুলিন নিয়ে সাথে সাথে খেয়ে ফেলি। কেমন? এখন কি ধরনের ইনসুলিন নিচ্ছেন তার উপর আসলে নির্ভর করবে। অত্যাধুনিক ইনসুলিন এসছে, যেটা হচ্ছে ফাস্ট অ্যাক্টিং অ্যাসপার্ট বলে একটা ইনসুলিন আছে, সেটা কিন্তু ইনসুলিন দিয়ে 2 মিনিটের মধ্যে আপনাকে খেতে হবে। আবার আল্ট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিন আছে, যেটা ইনসুলিন দিয়ে আপনাকে 5 থেকে 10 মিনিটের মধ্যে খেতে হবে। আবার শর্ট অ্যাক্টিং ইনসুলিন রয়েছে, যেটা দিয়ে আপনাকে আধা ঘন্টার মধ্যে খেতে হবে।
এই যে ক্লাসিফিকেশনটা রয়েছে এটা আমরা পেশেন্টকে খুব ক্লিয়ারলি যদি না লিখে দিই অথবা সে যদি না বুঝতে পারে তাহলে কিন্তু বিপত্তিটা দাঁড়ায়। তাহলে এক একটা ইনসুলিন এক এক সময় আর কি খাবারের সাথে সম্পর্ক। আর কিছু আছে লং অ্যাক্টিং ইনসুলিন, আপনি জানেন সেটা হচ্ছে 24 ঘন্টায় একবার দিতে হয় এবং এটার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই। তাহলে এক একটা ইনসুলিনের সাথে খাবারের এক এক রকম সম্পর্ক, এই জিনিসটা তাকে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আনতে কিন্তু হবে। সেক্ষেত্রে তো আপনাদের একটা যেমনটি বলছিলাম যে হেলথ এডুকেশন খুব ইম্পর্টেন্ট। যেমন ইনসুলিন যারা নিচ্ছে তারা তো হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, মানে ইনসুলিন নেওয়ার পর তার হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে হয়ে গেলে সে কী করবে, সেই কথাটা তো তাদেরকে কাউন্সিলিং মতো আগেই তো বলে দেওয়া হয়। অ্যাবসলিউটলি আগেই বলে দেওয়া হয়। এবং যেটা হচ্ছে যে হাইপোগ্লাইসিমিয়া যদি হয়, সাপোজ উনি ব্লাড গ্লুকোজ চেক করে দেখলো তার 3.9 এর নিচে চলে আসবে, যেটাকে হাইপোগ্লাইসিমিয়া ডেফিনেশন বলে, স্টেজ 1 হাইপোগ্লাইসিমিয়া। সেক্ষেত্রে তাকে হাতের কাছে যা থাকবে সেটা খেয়ে ফেলতে হবে। 15 গ্রাম গ্লুকোজ খেতে হয় মেজার করে, কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না। চিনি, চকলেট, হ্যাঁ, চিনি, চকলেট, ভাত, রুটি যাই আছে কার্বোহাইড্রেট, হ্যাঁ রিফাইন্ড কার্বোহাইড্রেট সাথে সাথে খেয়ে ফেলবে এবং 15 মিনিট পরে সে আবার চেক করবে তার সুগারটা নর্মাল হলো কিনা। যদি না হয় তাহলে সেকেন্ড টাইম আবার সে ওই চিনি মিষ্টি খেয়ে ফেলবে। তারপরে যদি না হয় সেক্ষেত্রে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে শিরাপথে গ্লুকোজ নেওয়ার জন্য। স্যালাইন দেওয়ার। হ্যাঁ, এবং অনেকে আরেকটা ভুল হয় কি জানেন, সাপোজ এই আমরা তো চেষ্টা করছি ডিসেমিনেট করা সারা বাংলাদেশে। আমরা ডায়াবেটিস চিকিৎসাকে আমাদের ঢাকা মেডিকেল এবং অন্যান্য মেডিকেল কলেজ এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট রয়েছে, সেটার মাধ্যমে আমরা ট্রেনিং দিচ্ছি এবং সারা বাংলাদেশে আমরা চেষ্টা করছি। তো অনেক সময় হয় কি, সাপোজ গ্রামে অথবা একটা উপজেলা শহরে হাইপো হলো, উনি জিজ্ঞাসা করলো আমি ঢাকা গিয়ে চিকিৎসা করব। তো ঢাকায় আসতে আসতে তার 4-5 ঘন্টা তার ব্রেন ড্যামেজ হয়ে গেল। এটা কিন্তু করা যাবে না। তার উপজেলায় আছে, উপজেলা হাসপাতালে তাকে যেতে হবে এবং সে এমবিবিএস ডাক্তার, তাকে পড়াশোনা করানো হয়েছে, তাকে শেখানো হয়েছে, সে কিন্তু ঠিকই বুঝতে পারবে যে কী করতে হবে। তার শিরাপথে যদি একটু গ্লুকোজ দিয়ে দেয়, সে কিন্তু তার লাইফ সেভ হয়ে গেল। অনেকে বলে থাকে যে ইনসুলিন সুই দিতে দিতে আমার জায়গা শক্ত হয়ে গেছে, আর সুই দেওয়া যাচ্ছে না, এরকম কমপ্লেনও অনেক করে থাকে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে পরামর্শ কী? রোটেট করা, কেমন যে একই জায়গায় চামড়ায় বারবার ইনসুলিন দেওয়া যাবে না। সকালে এখানে দিলে বিকেলে এখানে, তারপর সন্ধ্যায় এখানে, রাতে এখানে, এভাবে তার 6টা জায়গায় কিন্তু রোটেট করে দিতে হবে। এক সেকেন্ড হচ্ছে যে এখন ইনসুলিনের সংখ্যা কমানোর জন্য, ইনজেকশনের সংখ্যা কমানোর জন্য কিন্তু যেটা বলছিলাম যে সারা বিশ্বের সমস্ত উন্নত চিকিৎসা কিন্তু এখন বাংলাদেশে চলে এসেছে। সপ্তাহে 1 দিন করে ইনজেকশন দেওয়া যায়, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। কারো যদি চামড়া নষ্ট হতে থাকে, কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না, তাকে সপ্তাহে 1 দিন ইনজেকশন দেওয়ার ব্যবস্থা রয়েছে, সেটাও কিন্তু ওষুধ বাংলাদেশে রয়েছে। আরেকটা হচ্ছে যে আধুনিক চিকিৎসা, যেটা বলছিলাম যে আইপোর্ট অ্যাডভান্স বলে এক ধরনের ডিভাইস রয়েছে, সেটা আপনি যদি চামড়ায় লাগিয়ে দেন তাহলে তার উপর দিয়ে পেশেন্ট যদি ইনসুলিন দেয় তাহলে কিন্তু সেই ইনসুলিনের খোঁচাটা কিন্তু তার চামড়া পর্যন্ত পৌঁছাবে না। তার মানে উনি এই আইপোর্ট অ্যাডভান্স যে প্যাচ, সেটার উপর দিয়ে 20 বার উনি ইনসুলিন দিবে, কিন্তু উনি বুঝতে পারবেন ইনসুলিন দিচ্ছে এবং তার চামড়ায় টাচ লাগবে না, কিন্তু ইনসুলিন তার শরীরে ঠিকই যাবে। এই যে অত্যাধুনিক চিকিৎসা, এটাও কিন্তু বাংলাদেশে চলে এসছে। আরেকটি প্রশ্ন আমার, যেটা ইনসুলিনের ক্ষেত্রে বলা হয় যে অনেকে আছে, ধরেন ডায়াবেটিসের যে সুগারটা, এটা তো একই মাত্রায় থাকে না, কখনো কমে যায়, কখনো বেড়ে যায়, কখনো নিয়ন্ত্রণে তখন বেড়ে যায়। তো আপনারা যে ইনসুলিনটা করেন, এটাকে বাড়ানো বা কমানোর কোনো সিস্টেমটা কি? সেটা হচ্ছে যে আমরা পেশেন্টকে বলে দিই যে যদি সুগার কখনো কমে যায়, যেমন 5-এর নিচে যদি চলে আসে, তাহলে 2 করে ইনসুলিন কমাবে। পেশেন্ট কিন্তু আমরা এনকারেজ করি, প্রত্যেকটা পেশেন্টের বাসায় কিন্তু একটা গ্লুকোমিটার থাকতেই হবে এবং তাকে গ্লুকোমিটার দিয়ে তার শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে কেউ ডেইলি চেক করে, যেমন প্রেগনেন্টরা ডেইলি চেক করবে, যাদের হার্টের রোগী প্রতি সপ্তাহে চেক করবে, যাদের স্টেবল ইয়াং পেশেন্ট তারা 2 সপ্তাহ পরপর চেক করলে হবে। কিন্তু এরকম চেক করে যদি দেখে ডায়াবেটিসটা 5-এর নিচে চলে আসছে, ইনসুলিন কমায় দেবে। যদি দেখে যে ডায়াবেটিসটা 10-এর বেশি চলে আসছে, তাহলে ইনসুলিন বাড়িয়ে দেবে। এইভাবে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা আমরা এটাকে বলি এমপাওয়ারমেন্ট অফ দ্য পেশেন্ট। আপনার বেড়ে গেলে 2, কমে গেলে 2, এভাবে কমিয়ে বেরিয়ে আনতে হবে এবং তাকে অবশ্যই চিকিৎসাতে পরামর্শ দেবে। প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, আপনার কিডনি ভালো রাখার জন্য অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে অনেক রোগ নির্মূল করা সম্ভব। কিডনি ডায়ালাইসিস এবং ইভেন কিডনি ট্রান্সপ্লান্ট পর্যন্ত বন্ধ করা যেতে পারে। দর্শক, সুস্থ থাকুন, ভালো থাকুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।